আমি আমাদের আগামী প্রজন্ম ঠিকভাবে মানতে পারবে কিনা, ঠিক ইতিহাস লিখতে পারবে কিনা তাও লড়াই। আর এই লড়াই যখন লড়ছি পাড়ায় পাড়ায় গিয়ে দেখবেন, সিকিমে দেখবেন, উত্তর পাড়ায় হয়তো দেখতে পাওয়া যায় না, কিন্তু অন্যান্য জায়গায় যখন ঘুরছি মুসলিম পাড়ায় গিয়ে চারটে সিকিমের ঠান্ডা নেই, হিন্দু পাড়ায় সিকিমের কোনো ঠান্ডা নেই। মুসলিম পাড়ায় গিয়ে ভোটটা ভাগাভাগি করে দাও, সেটিং করে দাও। আজ এখানে বিজেপির ক্যান্ডিডেটকে বুঝতে রেখেছে, বিজেপি বোধ হয় পশ্চিমবঙ্গের সবচেয়ে দেরি করে যে দিকে ক্যান্ডিডেট ডিক্লেয়ার করে তার নাম বোধ হয় বুঝতে পারছে, সেটিং বুঝতে পারছেন না। আমি তোমার অন্য জায়গায় ছেড়ে দেবো, তুমি আমার উত্তর ভারত ছেড়ে দাও, তার বদলে আমরা তোমার সঙ্গে আছি, ভোট ট্রান্সফার তোমাকে করে দেবো। রাতারাতি রামের ভোট যেমন বামে গেছে, বামের ভোট যেমন রামে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এই সিপিএম বিজেপি সেটিং। ওরা বলে না যে তৃণমূল বিজেপি সেটিং, তৃণমূল বিজেপি বহুবার বলেছে। তৃণমূল বিজেপি সেটিং বাইনারি ভাঙবার জন্য মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে সুপ্রিম কোর্টে লড়াই করলো। যারা তৃণমূল বিজেপি সেটিং করে ওদেরকে বলেছি, গোটা ভারতবর্ষের 16টা রাজ্যে নির্বাচন হয়ে গেছে, অনেকগুলো রাজ্যে নির্বাচন হয়েছে। কোন রাজ্যে নির্বাচন দেখেছে? দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী 15 দিন রাজ্যতে পড়ে আছে। কোন রাজ্যের নির্বাচন দেখেছেন? 16টা রাজ্যের মুখ্যমন্ত্রী, 16টা রাজ্যের মন্ত্রী, এমপি, 2 লাখ কেন্দ্রীয় বাহিনী, নির্বাচনী এজেন্ট, ইডি, সিবিআই সবাই মিলে বসে আছে। আমরা বলছি এটা পশ্চিমবঙ্গ, এই বাংলার নেত্রীর নাম মমতা ব্যানার্জি, ওনার হাঁটুরের ছায়ায় সবাইকে আসতে হয়। হাঁটুরের মায়াকে এমন আটকে পড়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহ যেতে পারছে না, মমতা ব্যানার্জির নামে আটকে গেছে। অন্যান্য আর 5টা রাজ্যে নির্বাচন দেখেছেন? কোথাও গেছে এত লোকজন? কেন পশ্চিমবঙ্গের দিকে এত ভয় কেন? ওরা পশ্চিমবঙ্গকে টার্গেট করেছে এই কারণেই, গোটা ভারতবর্ষের সব জায়গায় ধর্ম চাপ মেরে ধর্ম নিয়ে মানুষে মানুষে ভাগ করতে চেয়েছে, একমাত্র বাংলাতে করতে পারেনি। বাসে যখন আপনারা বলে দেখবেন, বাসে যে কন্ট্রাক্টর থাকে সে বাস ভাড়া হলেও ভরা হলেও বলে, বাস ফাঁকা হলেও বলে দাদা পেছনের দিকে চলুন, এই যে দিদি পেছনের দিকে চলুন, বলে না? বাসে যখনই বলবো দাদা পিছনের দিকে যাও, দিদি পেছনের দিকে যাও। গোটা বাংলাটা যদি বাসের মতো হয়, এই বাসের ড্রাইভারের নাম যদি নরেন্দ্র মোদী হয়, কন্ট্রাক্টরের নাম শুভেন্দু অধিকারী, আর মোহাম্মদ মিয়া কিন্তু যে হচ্ছে সেই ড্রাইভারের সেই গাড়ি হেল্পার, যারা বাংলাটাকে পেছনের দিকে ফেলতে ফেলতে নিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করুন, এখানে এতগুলো কারখানা যে ছিল, কারখানাগুলো কাজের সময় বন্ধ হয়েছে। হিন্দমোটর কেন ঢুকছে? বেসিক্যালি তো বন্ধ হওয়ার মুখে, গোটা বা বন্ধ হয়ে গেছে। গোটা বাংলাতে অসংখ্য শিল্প দাঁড়িয়ে, অসংখ্য কলকারখানা নষ্ট করে, অসংখ্য কলকারখানা বন্ধ করেছে। আজকে নতুন করে বাংলার মানুষের কাছে এসে বলছে আমরা প্রতিটা বাড়িতে চাকরি দেবো। তোমরা তো 34 বছর ছিলে কংগ্রেস, আমরা তো 2008 সাল থেকে সিপিএম করতে এসেছি, 9 সাল 11 সালের পর থেকে। আমরা তো জানি না, আমরা তো সিপিএম এর সরকারে আমরা সেই অর্থে দেখিনি। তোমরা তো যখন সরকারে ছিলে, কেউ এলসিএম, কেউ এলসিএস, কেউ জেসিএম, কেউ জেসিএম ছিলে, কেউ জেলা কমিটি মেম্বার ছিলে, তখন কংগ্রেস কটা বাড়িতে চাকরি দিয়েছে উত্তর আছে? তখন কটা বাড়ির মানুষের জন্য ভেবেছে উত্তর আছে? আজকে পাড়ায় পাড়ায় টিকুট বিলি করছো, নাম্বার বিলি করছো। নাকি আমার কাছে তোমার নাম্বারটা আছে, আসল নাম্বার আছে, নন্দীগ্রামে যে নাম্বার দিয়েছিলেন সেই নাম্বার আর ফোন করলে ফোন যায় না। উত্তর পাড়াতে কোন নাম্বার দিচ্ছ আমি জানি না। 4 তারিখের পরে আমি গ্যারান্টি দিয়ে এগিয়ে যাচ্ছি, 4 তারিখের পরে ওই নাম্বারে আর ফোন ঢুকবে না। ফোন ইজ নট অ্যাভেলেবেল। ফোন যেমন নট অ্যাভেলেবেল হবে, ভিডিও তেমন নট অ্যাভেলেবেল হবে। ভিডিও একই ভালো, গোটা রাজ্যগুলো মুভমেন্ট করতে হয়। আপনি ধরে নিন দরকার থাকলে মিনাক্ষী মুখার্জি ঠিক করে, ওনার বাড়ি কোথায়? ফুলটি বিজেপির ক্যান্ডিডেট জিতল, বাড়ি কোথায়? কল্যাণী। এলাকার মানুষের যদি কোনো সার্টিফিকেট আছে, কলকাতায় ইমার্জেন্সি কলকাতায় গেছে, কোন সার্টিফিকেট লাগবে, মানুষকে যেতে হবে হয় ফুলটি নয় কল্যাণী। তাতে কলকাতা ভালো, তাতে কল্যাণটা ভালো, তাতে কৃষ্ণনগর অনেক ভালো। 3 রাত 24 ঘন্টা যখন যাবো তখন পাবো। তাই আমাদের ঘরের ছেলে, আমাদের ঘরের কাজের মানুষ তাকে বিপুল ভোটে, নম্বর ভোটার নেই, 3 নম্বর বোতাম থেকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। এলাকার মানুষের কাছে অনুরোধ, ওরা নতুন করে বাংলার মাটিতে হিন্দু মুসলমানের রাজনীতি করতে চাইছে। গোটা যে বাংলাটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছিলাম, ওরা সেই বাংলাটাকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে। ওরা গোটা বাংলাটাকে একটা ভাগালে পরিণত করতে চাইছে, আর ভাগালের শুকুর হয়ে গাছের ডালে বসে আছে। শুকুনের 2টো বাচ্চা আছে। শুকুনের বাচ্চা বলছে মা, রোজ রোজ তুই পচা মাছ খাও, পচা ইঁদুর খাও, হচ্ছে আমার পেট হচ্ছে না, মনও হচ্ছে না।
কিন্তু মানুষের মাংস এনে যাচ্ছ, শুনেছি মানুষের মাংস খুব নরম হয়, কিন্তু মানুষের মাংস খেতে চাই। শুরু বললো মানুষের মাংস কোথায় পাবো? বাবা মা দুদিন উড়ে গেলে বাচ্চা দিয়েছে মানুষের মাংসের খোঁজে, সারাদিন খোঁজাখুঁজি করে দুটুকরো মাংস নিয়ে বাসায় দিয়েছে। শুকুনের বাচ্চা থেকে আবার চিৎকার করে কাটছে, যে মা তোমার কাছে চাইলাম আমি মানুষের মাংস, তুমি নিয়ে এলে কুকুরের মাংস আর গরুর মাংসের মাংস আমি খাবো না। শুকুর বললো চিন্তা করি না, সব ব্যবস্থা হয়ে যাবে। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়লো, মানুষ যখন বাড়ির দরজা বন্ধ করে দিল, বাবা শুকুন আর মা শুকুন দুটোগুলো মাংস নিয়ে একজন গেল মন্দিরের সামনে, একজন গেল মসজিদের সামনে। মন্দিরের সামনে ফেলে এলো গরুর মাংস আর মসজিদের সামনে ফেললো শুকুরের মাংস। যে বিশ্বরূপ রফিকুর রহমানের বাড়িতে যে সময় রাস্তার সময় থেকে আসতো, যে রফিকুর রহমানের বিশ্বরূপের বাড়িতে এসে পুজোর সময় বাইকের পিছনে বসে ঠাকুর দেখতে বেরোতো, যে হিন্দু মুসলমান এই বাংলার মাটিতে একসঙ্গে ওঠা বসা করতো, ভাই ভাইয়ের মতো মেলামেশা করতো, তারা বললো নিশ্চয়ই ওদের কাজ। এই নিশ্চয়ই তোমার ধর্মকে ছোট করবার জন্য এসছে, ধর্মকে রক্ষা করতে হবে। যে কোথায় এত বেরো, লাঠি ধারাও তরোয়াল ছুরি যা আছে নিয়ে বেরো। সবাই নিয়ে বের হয়ে গেল বাংলার মাটিতে। এক ভাই অপর ভাইয়ের বিরুদ্ধে রাস্তায় নিয়ে আন্দোলন করলো, মারামারি করলো। বাংলা যখন থেমে গেল, শকুন কিন্তু কাছে গেলে এখনো বসে আছে, নিচের দিকে তাকিয়ে দেখছে। মানুষ দুজনটা চলে গেল, দেখছে গোটা গলিটা রক্তে লাল হয়ে আছে, আর কিছু নিথর মানুষের শরীর ওই গলির মধ্যে পড়ে আছে। শকুন তখন বাচ্চাটা বলে ওই গলির দিকে তাকিয়ে দেয়, গলি দিকে মানুষের মাংস খাবি, কত মানুষের লাশ পড়ে আছে। আমি গল্পটা বললাম এই কারণে, এই গল্পে শকুনের বাচ্চার নাম যদি বিজেপি হয়, শকুনের বাপের নাম হচ্ছে শুভেন্দু অধিকারী আর শকুনের মায়ের নাম হচ্ছে হুমায়ুন কবির। যারা মন্দির মন্দিরে রাজনীতি করতে চাইছে, যারা হিন্দু মুসলমানের রাজনীতি করতে চাইছে। জিজ্ঞেস পরিস্থিতি হচ্ছে, শুনলাম সেলিমটা কয়েকদিন আগে উত্তরপাড়াতে এসেছিল, যে হুমায়ুন বাংলার মাটিতে দাঙ্গা করতে এসেছিল, সেই হুমায়ুনের সঙ্গে রাতের অন্ধকারে যে হোটেলে বিজেপি থাকে, সেই ওয়েস্টিন হোটেলে কি কারণে দেখা করতে গেছিল? আমরা তো পরে ভিডিওতে দেখেছিলাম। হুমায়ুন বলছে বিজেপি থেকে 1000 কোটি টাকা দাও, আমি বাবরি মসজিদ করবো, আর মুসলমানরা বোকা, সব মুসলমান আমার সঙ্গে চলে আসবে, আর আমি ভোট কেটে নেবো, নেওয়ার ফলে বিজেপি ক্ষমতায় চলে আসবে। আমি যদি 30-40টা পাই, তাহলে আমি বিজেপিকে সাপোর্ট দেবো। ভোটের আগে 1000 কোটি টাকার মধ্যে 300 কোটি টাকা অ্যাডভান্স দাও। কংগ্রেসকে আপনি দেখলাম প্রচুর ঝান্ডা লাগিয়েছে, প্রচুর দেয়াল লিখেছে কংগ্রেসরা। গোটা পশ্চিমবঙ্গে 8-5টা জায়গায় লিখে দিলে জানি, কিন্তু উত্তর ভারতে লিখেছে। জিজ্ঞেস করুন এই টাকা করতে যে এসছে, ওয়েস্টিন হোটেলের হুমায়ুনের সঙ্গে ডিল করার টাকা নয় তো, নৌসাদের সামনে আসা টাকা নয় তো, যে টাকাতে মানুষের রক্তের দাগ লেগে আছে, যে টাকাতে বিজেপির দুর্নীতি হারাম কামাই লুকিয়ে আছে, সেই টাকা নয় তো। না, এসব নিয়ে আলোচনা করা যাবে না, উন্নয়ন নিয়ে আলোচনা করা যাবে না। কি নিয়ে আলোচনা হবে? তোমরা বলো তোমরা কি কি কাজ করতে চাও। আমাদের সরকার, মমতা ব্যানার্জি সরকার বলেছে আমরা যদি সরকারে আসি, শুভেন্দু বলছে আমরা যদি আসি বিধানসভাতে কোনো মুসলিম বিধায়ক রাখবো না, ক্যান্ডেলা করে ফেলে দেবো, শুনেছেন না? উল্টো দিকে হুমায়ুন বলছে আমি যদি আসি মুর্শিদাবাদে কোনো হিন্দু রাখবো না, ভিডিওতে শুনেছেন না? শুভেন্দু বলছে মুসলিম মুসলমান রাখবো না, হুমায়ুন বলছে হিন্দু রাখবো না। আর মমতা ব্যানার্জি বলেছে আমাদের সরকারে শীর্ষণ্য জিতলে এই বাংলার মাটিতে কোনো কাঁটা বাড়ি রাখবো না, সমস্ত বাড়ি পাকা করে দেবে, আমাদের গ্যারান্টি। আমরা বলেছি আমাদের সরকার প্রতিটা ব্লকে ব্লকে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করেছে, প্রতিটা জেলাতে মেডিকেল কলেজ তৈরি করেছে, কিন্তু তারপরেও দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে এই পূর্ণগড়ে, এই উত্তরপাড়ার বিভিন্ন অঞ্চলে যে সমস্ত প্রান্তিক মানুষ আছে তাদের হসপিটালে আসতে সমস্যা হয়। তাই আমাদের সরকার তো দুয়ারে সরকার করেছে, আমাদের সরকার তো দুয়ারে রেশন করেছে। তাই মমতা ব্যানার্জির সরকার গ্যারান্টি দিচ্ছে যে বাংলার মাটিতে আমরা যদি আসি মানুষকে আর ডাক্তারের কাছে যেতে হবে না, আমরা ডাক্তারকে মানুষের কাছে নিয়ে যাবো, এটা আমাদের গ্যারান্টি। তোমরা তো বামপন্থীরা লক্ষ্মী চাপড়া মাকান ছাত্র শিক্ষা কর্মসংস্থানের কথা বলো, এসব বাংলার মাটিতে কর্মসংস্থান নিয়ে আলোচনা করি, এসব বাংলার মাটিতে শিক্ষা নিয়ে আলোচনা করি। আমি রিপোর্ট খুলে দেখছিলাম, কংগ্রেসকে জিজ্ঞেস করবেন, অনেকে জানে না বলে উত্তর দিতে পারে না। 2025 সালে, এই 2010 সালে শিক্ষায় যখন বাজেট যখন হয়েছিল, সিপিএম এর সময়, কংগ্রেসের সময় শিক্ষা খাতে ব্যয় করা হয়েছিল 1853 কোটি টাকা। আর 2025 সালে মমতা ব্যানার্জি যে বিধানসভাতে বাজেট পেশ করেছে 41,853 কোটি টাকা শিক্ষা খাতে ব্যয় করেছে। বড় শিক্ষা খাতে তোমরা বেশি ব্যয় করেছো না আমরা বেশি ব্যয় করেছি। তোমাদের সময় প্রাইমারি স্কুল ছিল 60,000,
আর তৃণমূলের সময় প্রাইমারি স্কুল হয়েছে ৯৩,৮৮৮টা। পাড়ায় পাড়ায় গিয়ে আগের অন্ধকারে যখন সন্ধ্যা নেমে আসে, স্কুলে যখন চাবি পড়ে যায়, স্কুলে তালা ধরে টানাটানি করে, বলছি স্কুলে বন্ধ আছে। আরে সন্ধ্যাবেলা স্কুল বন্ধ থাকবে না, খোলা থাকবে না, মোটামুটি স্কুল বন্ধ থাকে। তোমাদের সময় কলেজ ছিল ৮০২, আর ২০২৫ সালের হিসাব কলেজ হয়েছে ২০৬৪টা। কটা কলেজ রয়েছে? তোমাদের সময় কটা কলেজ ছিল, আমাদের সময় কটা কলেজ হয়েছে? এসব মত কাটাও, আলোচনা করো। এখানে শিক্ষা ব্যবস্থায় কাদের সময় কারা বেশি উন্নতি করেছে আলোচনা করো বাংলার মানুষের সামনে। ড্রপ আউট রেট, শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট রেট সিপিএম এর আমাদের সময় 1.2%, আর সিপিএম এর সময় 2010 সালে 68.8%। তাহলে কাদের সময় ড্রপ আউট রেট বেশি ছিল জিজ্ঞেস করুন কংগ্রেসদেরকে। কেন পরিযায়ী শ্রমিকরা ভিড়লাকে কাজে যাচ্ছে জিজ্ঞেস করুন কংগ্রেসদেরকে। বলছে পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিকরা ভিড়লাকে কাজে যাচ্ছে। তাহলে তোমাদের রাজ্য আছে কেরালা, সবচেয়ে বেশি আরো আমির শাহীকে কাজ করতে চাই যে রাজ্য হচ্ছে, সেই রাজ্যটার নাম কেরালা। তাহলে তোমরা বলো কেরালাতে লোক শান্তিতে নেই, ওই জন্য বিদেশে যাচ্ছে। লোকে বাইরে যায় কেন? দুটো পয়সা ইনকাম করার জন্য। কেরালার মানুষও বাইরে যায়, বাংলার মানুষও বাইরে যায়। উল্টো দিকে বলছে এই প্রশ্ন করুন, আমার দেশ, আমার ভারতবর্ষ, কে কি খাবে, কে কি করবে, কে কোন ভাষায় কথা বলবে, আমাদের সেই স্বাধীনতা আছে। বরঞ্চ ওই বাংলা থেকে যখন আমরা ভিন রাজ্যে কাজে যাই, যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে, হিন্দু মুসলমান দেখে না। বাঙালি কোথায় গেছো? বাংলা থেকে। বাংলা ভাষায় কথা বলতো, বাংলা ভাষায় কথা বললে আক্রমণ করা হয়, নৃশংস করে পিছিয়ে পিছিয়ে হত্যা করা হয়। আর তোমরা সেই বিজেপিকে নিয়ে আসছো। সিপিএম ভাষণ দেয়, অনেক কথা বলে। কি বলেছে? মহিলারা রাত ৮টার পরে বেরোতে, ৭টার পরে বেরোতে পারে না। মিনাক্ষী থেকে জিজ্ঞেস করুন, আপনি রাত ১২টা পর্যন্ত প্রোগ্রাম করতে কোনো সমস্যা হচ্ছে? এটা তৃণমূল কংগ্রেসের লোকসভাতে দাঁড়িয়েছিল, মানুষের দরজায় দরজায় ঘুরেছে, কোনো সমস্যা হয়েছে? গোটা বাংলাতে, গোটা ভারতবর্ষে আমাদের রিপোর্ট বলছে না, অমিত শাহের রিপোর্ট বলছে। ইন্দিরা গান্ধী, আপনি গুগল আছে খুঁজে দেখুন, সবার কাছে শফিকুর রহমান মিথ্যা কথা বলতে পারে, কৃষ্ণনগর মিথ্যা কথা বলতে পারে, বিশ্বরূপ মিথ্যা কথা বলতে পারে। আপনার ফোন সবার কাছে আছে, স্মার্টফোন, খুঁজে দেখুন। ইন্দিরা গান্ধী, নামাজে মমতা ব্যানার্জি, তিলোত্তমা, কলকাতা, বিহার নয়, শিয়ালা নয়। তাই বিভ্রান্ত হবেন না। কথায় কথায় দুর্নীতির কথা বলে। আপনি উন্নয়ন নিয়ে আলোচনা করবেন, দুর্নীতির কথা। আপনি শিক্ষা নিয়ে আলোচনা করবেন, দুর্নীতির কথা। আপনি স্বাস্থ্য নিয়ে আলোচনা করবেন, দুর্নীতির কথা। এদের কথা শুনে আমাদের ছোটবেলায় একটা বন্ধু ছিল, ওটা বোমা পানি, খুব ফাঁসিবাদ, সারা জীবনে একটা রচনা মুখস্থ করেছে। ও যাই করবো ওই রচনাটাও লিখে আসবে, কুমিরের রচনা। মাছটা দিয়েছে গরু রচনা, ও লিখছে গরু 4টে পা আছে, গরু ঘাসটা ছিল, পাশে একটা নদী ছিল, সেই নদীতে একটা কুমির ছিল, সেই কুমির বলে কুমির রচনা এটা শুরু করেছে। মাছটা দিয়েছিল আর আগে তুমি যত্ন করবো দিয়েছে, একটা বটগাছ চারশো কথা বলেছি, আমি বটগাছ, আমি নদীর পাড়ে দাঁড়িয়ে থাকি, সেই নদীতে কুমির থাকে বলে কুমির রচনা লেখা শুরু করেছে। ফাইনাল পরীক্ষা হচ্ছে, মাছটা বলছে বেটা তোকে এবার খুব যত্ন করবো, দেখি কি করে দিয়েছি। মাছটা আরো চালাক, আরো বুদ্ধিমান, মাছটা দিয়েছে পড়া শিক্ষিত নিয়ে তুই কি করে কুমিরের লিপি দেখি। মাথা করছে যে বন্ধু লেখা শুরু করেছে, পড়া শিক্ষিত হচ্ছে ইংরেজদের সঙ্গে সিরাজউদ্দৌলা। যখন সিরাজউদ্দৌলা হাঁটছে, সিরাজউদ্দৌলা মির্জাপুর তোমার সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়ো। যখনই সিরাজউদ্দৌলা মির্জাপুরকে বললো তোমার সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়ো, তখনই সিরাজউদ্দৌলা খালিকে দেখে মিলিয়ে এলো বলে সেই কুমিরের রচনা লেখা শুরু করেছে। ওই অবস্থা তার জীবনে একটা কুমিরের রচনা মুখস্থ করেছে। আপনি যাই বলুন না কেন, বুঝিয়ে দিয়ে কুমিরের রচনা করেছে। একে বাংলা, বাংলার মতো শিয়াল ছানার গল্প জানে। ওই একটা শিয়াল ছানাকে, কুমির ছানাকে তুমি বারবার দেখলে বাংলার মানুষ থেকে মনে রাখে না। বাংলার মানুষ উন্নয়ন চায়, বাংলার মানুষ কথা বলে বাঁচতে চায়, বাংলার মানুষ শান্তিতে দুবেলা দুটো পেট করে খেতে চায়, বাংলার মানুষ উন্নতি চায়। যারা 3,24 ঘন্টাকে শিখিয়ে তৃণমূল নামে ঝালমন্দ করে, কল্যাণ নামে ঝালমন্দ নামিয়ে যাদের খেতে ভালো হতে হয় না, যারা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নামে বিরুদ্ধে কুৎখানা বলে যাদের খেতে ভালো হতে হয় না, ওই লোকটা যখন ওই সিপিএম থেকে লোক খুলে যখন দরজা খুলে বাড়ির বাইরে বেরোয়, ওর বাড়ির সামনে ঢালাই ফেলা রাস্তাটা ওর তৃণমূল কংগ্রেস করে দিয়েছে। এটা আমাদের উন্নয়ন। ওরা ভয় দেখানোর চেষ্টা করছে। এখন বাংলার মাটিতে সিপিএম, তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস, আইএসএফ, হুমায়ুন সবাই মিলে মানুষকে ভয় দেখানোর প্ল্যানিং করার চেষ্টা করছে।
নতুন করে অফিসার বদল করে নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের মনোবল অনেকে বলছে দাদা কি বুঝতে বলো তো, তোমার খবর কি? হ্যাঁ জিতবো তো ছিল, কিন্তু কি বুঝতে হবে বলো তো। এটা মনে হচ্ছে কেন? কারণ নির্বাচন কমিশন ভয় দেখাচ্ছে, দিদির পর্দা খুললে বিজেপি ভাব আছে, তাই না? ওখানে একটু কনফিউশন মনে হচ্ছে। চোখ বন্ধ করে দিদি গেঞ্জি আজকের মুখ্যমন্ত্রী নাম মমতা ব্যানার্জি চোখ বন্ধ করে ভরসা করা যায়, লাভ হবে না, ফেল করবে না। এবারে সরকারে আমরা আসছি, আমরা বলেছিলাম তোমরা বিরোধীরা গতবারে বলেছিল 7 দফায় নির্বাচন করবো, আমরা বললাম 7 দফায় করলে আমরা টেস্ট খেলবো, 7 দফায় খেললে আমরা টেস্ট খেলবো, যদি 4 দফায় নির্বাচন করো আমরা ওয়ানডে খেলবো, আর এখন 2 দফায় নির্বাচন করো তো আমরা 20-20 খেলবো। প্রথম ইনিংস খেলা হয়ে গেছে, আমরা সেঞ্চুরি ড্রপ করেছি, এবার সেকেন্ড ইনিংস এখন হোম গ্রাউন্ডে খেলা হবে, ডবল সেঞ্চুরি হবে, কেউ আটকে রাখতে পারবে না। আর ইডি সিবিআই যত নিয়ে আসুক না কেন উত্তরপাড়া থেকে স্লোগান শিখে গেছে। গতবারে যখন এসেছিলাম উত্তরপাড়ার তৃণমূল ছাত্র পরিষদের বন্ধুরা স্লোগান দিয়েছিল, যতই আনো ইডি বাংলায় আবার আসবে দিদি, যতই আনো সিবিআই বাংলায় আসবে দিদি ভাই, যতই নালো কলকাঠি গুটি গুটি পায়ে নবান্নে আবার গেলে হাওয়াই যাচ্ছি, কেউ আটকে রাখতে পারবে না। আর ওরা যদি মিডিয়ার ভয় দেখায়, ওরা যদি কেন্দ্রীয় বাহিনীর ভয় দেখায়, ওরা যদি জমায়েতের ভয় দেখায়, ওদের চোখে চোখ রেখে বলে দিই दादा भी तुम्हारा है और ये लश्कर भी तुम्हारा, तुम झूठ को सच लिख दो, ये अखबार भी तुम्हारा है। मैं जानता हूँ कि अंधेरा बहुत है, मैं जानता हूँ कि अंधेरा बहुत है, लेकिन इस अंधेरे की फिगर को कीजिए, एक ना एक दिन एक नूर जरूर आएगा। अगर तुम इंडियन बनना चाहते हो तो भगत सिंह भी जरूर आएगा, भगत सिंह भी जरूर आएगा। उनका कभी कोई ব্রিটিশের দালালদের মতো ব্রিটিশদের মতো আধা মিলিটারি ফৌজের বুকের আওয়াজে বাঙালির কণ্ঠস্বরকে দমন করতে চাও, এটি হুগলি জেলার ইতিহাস। এই জেলার মাটিতে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস গলিতে গলিতে ছড়িয়ে আছে। কানাইলাল দত্তের কথা আপনারা সবাই জানেন। কানাইলাল দত্তের নামে একটা কলেজও আছে, স্কুলও আছে চন্দননগরে। যখন আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা হয়েছিল, আলিপুর বোমা ষড়যন্ত্র মামলাতে যখন একদল বিপ্লবীকে গ্রেপ্তার করা হয়েছিল, বাড়ির ঘোষ, অরবিন্দ ঘোষ, অসংখ্য উল্লাসকর দত্ত সহ অসংখ্য লোকজনকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, অসংখ্য লোকজনকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, ঠিক সেই সময় ওরা দেখল যে নরেন কোটাই বলে একজন ব্রিটিশদের দালাল ছিল, নরেন কোটাই বলে একজন বিশ্বাসঘাতক ছিল, সেও রাতারাতি বেইমানি করলো, ব্রিটিশদের কাছে গিয়ে বললো আমি ব্রিটিশদের দালালি করবো, আমি সাক্ষী হবো, কে কে বিপ্লবী দলে ছিল তাদের নাম আমি বলে দেবো। জেলের মধ্যে দুজন বিপ্লবী কানাইলাল দত্ত আর সত্যেন, ওরা দুজনে বসে আলোচনা করছে, যদি নরেন কোটাই যদি মুখ খুলে ফেলে তাহলে তো মুশকিল আছে, তাহলে আমাদের লিডার অরবিন্দ ঘোষ, বাড়ির ঘোষরা ফাঁকি হবে, উল্লাসকর দত্তের ফাঁকি হবে, তাহলে কি করা যায়? দুজনে খবর পাঠাবো, আমরাও রাস্তাকে বসে যাই। নরেন যদি একটা কর্ত আছে, নরেন কোটাইকে আমাদের সামনে আসতে হবে, আমাদের কাছে আসতে হবে। নরেন কোটাই জামার কলার মিশিয়ে মনের সুখে হাতে বীরবন্ধু আরো সঙ্গী পাবো, মনের সুখে জেলের মধ্যে যখন ঢুকেছে আলিপুর জেল হসপিটালে দুজনে ভর্তি ছিল। বন্ধু কেমন আছে দুয়ার বাড়িয়েছে, দরাম দরাম করে জুতো খুলে নরেন কোটাই লাখে আলিপুর জেলে ফেলে রেখেছিল। ইতিহাস আমাদেরকে শিখিয়েছে বাংলার মাটিতে যারা গাদ্দারি করে তাদের দান ইতিহাসের আস্থা করে খান হয়। আর নতুন করে এই বাংলার মাটিতে বিজেপি সিপিএম বাংলার মানুষের সঙ্গে গাদ্দারি করতে চাইছে। যারা ব্রিটিশের পাটাকা দালাল ছিল তাদের পথ বাংলার মাটিতে সুগম করতে চাইছে। এতে সেই কলকাতা, এই কলকাতা সে কলকাতা। ব্রিটিশদের লাভ মেরে কলকাতা থেকে দিল্লি পাঠিয়েছিল। আজকে দিল্লিওয়ালারা যদি কলকাতা দিল্লি থেকে আবার কলকাতায় আসার স্বপ্ন দেখে, সেদিন আমাদের বাপ ঠাকুরদা যা বলেছিল আমরাও সেই পথেই হাঁটবো। তাই সবার কাছে অনুরোধ করবো, এ লড়াই শুধুমাত্র আমাদের লড়াই না, এই লড়াই আমাদের অনেক কিছু নির্ভর করছে। তাই এই লড়াইয়ে ভোট কাটাকাটিতে না গিয়ে সিপিএম জিততে পারবে না, বিজেপি পশ্চিমবঙ্গের মাটিতে আসতে পারবে না। যে সিপিএম বিজেপি একটা হয়ে এই উত্তরবঙ্গে এসটিপি এলাকার মানুষের মধ্যে বিভ্রান্ত করানোর চেষ্টা করছে, আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, বিভ্রান্ত হবেন না, ভোট কাটাকাটিতে পা দেবেন না। এটি অন্য নির্বাচন নয়, এটি বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে যদি প্রকৃত বামপন্থীকেও হয়ে থাকে,
অনেকে বলে বামপন্থী বামপন্থী দুটো বামপন্থী ছিল একটা ডানপন্থী দলে চলে গেল। মানে বলি গামছা রেখেছি এখনো ছাড়িনি, গামছাটা রং এখনো লাল আছে। আমি কালকেরও বামপন্থী ছিলাম, আজকেরও বামপন্থী আছি, ভবিষ্যতে বামপন্থায় বিশ্বাস করবো। কিন্তু তোমাদের বামপন্থা যে কথা বলে সেটি আসল বামপন্থা না। পশ্চিমবঙ্গের মাটিতে যদি প্রকৃত বামপন্থী হয়ে থাকে সেই ব্যক্তিটার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তাই আমি মমতা ব্যানার্জি হাতকে শক্ত করেছি। আপনি যদি প্রকৃত বামপন্থায় বিশ্বাস করেন, আপনি যদি প্রকৃত কেটে খাওয়া মেহনতি মানুষের পক্ষে থাকেন, আপনি যদি প্রকৃত ফ্যাসিবাদী শক্তিকে আটকাতে চান, আপনি যদি প্রকৃত বাংলার মাটিতে মেহনতি নিপীড়িত শোষিত মানুষের পক্ষে আওয়াজ ওঠাতে চান, তাহলে আসুন বামপন্থী মমতা ব্যানার্জির হাতকে শক্ত করুন, তৃণমূল কংগ্রেসের হাতকে শক্ত করুন, আপনার বলিষ্ঠ মঞ্চস্থল বিধানসভার মধ্যে যাবে। এই আহ্বান জানিয়ে সবাইকে আবারও যথাযথ শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, অভিভাবকবৃন্দ তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমি অনুরোধ করবো, আর মাঝখানে একটা দিন আছে। বিজেপি অলরেডি চক্রান্ত করা শুরু করেছে। নিজের বুথকে পাহারা দিন, ইভিএম চেক করে আসুন, ঠিক ভোট ঠিক জায়গায় করছে কিনা দেখে আসুন, আর ব্যালট বক্সটা শুধু বসা দিন, অপেক্ষা করে একটু পাহারা দিন। জয় আমাদের নিশ্চিত। ওরা ভাবছে যে ভয় দেখিয়ে ইভিএম চেক করে জিতে যাব। বাংলার মানুষ বিজেপিকে অ্যাডমিট করেছে, আগামী দিনে বিজেপি আপনি খুঁজে পাবেন না। গরম করেছে, জলাশয় শুকিয়ে গেছে, বিজেপি অ্যাডমিট শুকিয়ে গেছে। বিজেপি পরিবারের পার্টি সবাই জানে, বাংলার মানুষ ভাগ করে বলছে না, তুমতো চালু করেছি সাত के निकालोगे 7 तारीखेর পরে सुबह पहले गाड़ी से तुमको निकाल जाओगे। আর 7 তারিখের পরে আমরা সবাই জানি টুয়েলভে একা থাকবে। এখন আপাতত হচ্ছে 7 তারিখের পরে গাড়িতে হবে বেশি জানা নেই, মুझे छोड़िए জানা নেই, একা এসে সব পার্টি চলে যাবে। আমরা বাঙালিরা এই বাংলার মাটিতে আমরা এসব অন্য ময়দানে খেলা হবে। সবাই ভালো থাকবে।